বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, বেশ কিছুদিন পরে আমরা আরেকটা সিরিজ শুরু করতে যাচ্ছি। আমাদের 7 তারিখে 7ই ফেব্রুয়ারিতে স্ট্যান্ডার্ড ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার পদের পরীক্ষা আছে। এছাড়া ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ডেট দেয়নি, তবে হয়তো খুব শীঘ্রই দিয়ে দিবে। তো এটাকে টার্গেট করে আমরা স্ট্যান্ডার্ড ব্যাংকের টপিক বেসড কিছু ক্লাস দেখবো, বোথ রিটেন অ্যান্ড এমসিকিউ, ইনশাল্লাহ। হ্যাঁ, তো সেই ধারাবাহিকতায় আমি প্রথম ক্লাসটা শুরু করতে যাচ্ছি, রিটেন প্রথম ক্লাসটা। আর বিষয়টা এরকম যে এখানকার অনেক ম্যাথই দেখবেন রিপিট। এখানকার যতগুলো ম্যাথ আমি কালেক্ট করেছি, এগুলো আপনার এবিএস ফ্যাকাল্টি নিয়েছে, বিআইবিএম নিয়েছে এবং আইবিএ, এই তিনটা ফ্যাকাল্টি স্ট্যান্ডার্ড ব্যাংকের বিগত বছরের প্রশ্ন করছে। সরি। তো সেক্ষেত্রে দেখা যাবে যে সামনের দিনে যে অন্যান্য ব্যাংকের পরীক্ষা বা অন্যান্য ইনস্টিটিউশনের পরীক্ষাগুলো এই তিনটা ফ্যাকাল্টি নেবে, তারা কিন্তু রিপিট করবে। এবং এই প্রশ্নগুলো দেখলেই দেখবে যে একাধিকবার প্রত্যেকটা প্রশ্ন 3 4 5 বার করে রিপিট হয়েছে। তো সেগুলো আমরা অবশ্যই এখানে স্মার্ট অ্যান্ড মাল্টিপল অ্যাপ্রোচেস দেখবো, ইনশাল্লাহ। আমার চিন্তায় থাকবে আপনারা কিভাবে এক্সাম হলে এটাকে ডিল করতে পারেন। সো এক্সাম হল স্টাইলটা কি হবে সেটা। তো ঠিক আছে, শুরু করছি। আর একটা কথা বলে নিই যে প্রত্যেকটা প্রশ্ন এখানে ওয়েবসাইটে দেখা যায় 7 থেকে 8 9টার মতো ওয়েবসাইটে আসছে। তো আমি ওয়েবসাইট গুলো মেনশন করি নাই, শুধুমাত্র বাংলাদেশের ব্যাংকগুলোতে যেসব জায়গায় এসেছে সেগুলো মেনশন করছি। আমরা প্রথম চ্যাপ্টারটা শুরু করবো পার্সেন্টেজ। হ্যাঁ, পার্সেন্টেজের প্রথম ম্যাথ। Mr. Akbar is a potato seller in a local bazaar. When he brings potato from the village market to his shop in the town, he has to pay a minimum of taka 100 toll up to for total save of taka 1000. For any amount of sale above taka 1000, he has to pay an additional toll of 7.5% on the increment amount. So if total amount of toll paid was taka 257.50, then what were his total sales proceeds from the potatoes? ওকে, চমৎকার একটা প্রশ্ন। সাধারণত এই টাইপের প্রশ্ন রিটেন কোশ্চেনে খুবই আসে। এটা আসলে কমিশন টাইপের কোশ্চেন আর কি। হ্যাঁ, তো ঘটনাটা কি, মিস্টার আকবর একটা লোকাল বাজারের আলু বিক্রেতা, এবং সে যখনই টাউনে তার আলুগুলো আনে, সেটা আলু বিক্রি করুক বা না করুক সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তাকে 100 টাকা অবশ্যই দিতে হবে। অর্থাৎ হয় না আমাদের যে বাজারে একটা খরচ দেওয়া লাগে সবারই, তো বাজারে গেলে দেখা যাচ্ছে আপনাকে 100 টাকা দেওয়া লাগছে বাজার খরচ, তো সেক্ষেত্রে দেখা যায় 100 টাকা আপনাকে ফিক্সড প্রাইস, এই 100 টাকা একদম ফিক্সড আপনাকে দেওয়া লাগে। তো সেটা কত কি, 1000 টাকার নিচে আমাদের যদি আলু সে বিক্রি করে, বিক্রি করুক বা না করুক, তাকে 100 টাকা পরিমাণ দিতে হয়। তো ফর এনি অ্যামাউন্ট অফ সেল অ্যাবভ টাকা 1000, যখন আলু বিক্রয়টা 1000 টাকার উপরে চলে যায়, তখন তাকে, সে যত বেশি আলু বিক্রি করবে, যত বেশি টাকার আলু বিক্রি করবে, ওই টাকার উপরে শতকরা 7.5% হারে তাকে অ্যাডিশনাল ফি দিতে হবে, অ্যাডিশনাল টাকা দিতে হবে। তো এইভাবে যদি সে টোটাল 257.50 টাকা দিয়ে থাকে, তাহলে সে কত টাকা আলু বিক্রি করেছিল সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো এখানে আসলে চমৎকার একটা প্রশ্ন, শুধু খেয়াল করতে হবে যে এই 100 টাকা কিন্তু ফিক্সড। হ্যাঁ, এটার সাথে কিন্তু আহ 1000 টাকার নিচে যে আলু সেটার সাথে 100 টাকা সম্পর্ক। তো আমাদের এই যে টোটাল 257.50 টাকা দিয়েছে, এটাকে যদি আমরা স্প্লিট করে ফেলি, অর্থাৎ 257 টাকার ভিতরে আমরা, যদি হয়তো রিটেন কোশ্চেন, আমি এভাবে লিখে দিতে পারি যে টোল দেওয়া লাগতেছে, টোল অ্যাবভ সেলিং অফ 1000 টাকা, 1000 টাকার উপরে ঠিক কতটুকু টোল দিতে হচ্ছে সেটা আমরা দেখবো, কারণ সেটাই আমাদের বিক্রির সাথে সম্পর্কিত। তাহলে 257.50 টাকা এটা টোটাল টাকা। এখান থেকে যদি আমরা 100 টাকা বিয়োগ করে দিই, সেক্ষেত্রে আমাদের 157.50 যে টাকাটা থাকবে, এই টাকাটা আমার 1000 পরবর্তী আলু কত টাকা বিক্রি করছি সেটার জন্য দেওয়া আছে। তো আমি এখন খুব ক্লিয়ারলি বলতে পারি না যে যত টাকা সেল, আপনি এক্সও ধরতে পারেন, সমস্যা নেই। সাপোজ আপনি এক্স সংখ্যক টাকার আলু বিক্রি করেছিলেন, টোটাল এক্স সংখ্যক টাকার উপর আলু বিক্রি করছিলেন, বলেছিল অ্যাডিশনাল যত টাকার আলু আপনি বিক্রি করেন, তার উপরে 7.5% করে কি দেওয়া লাগে, টোল দেওয়া লাগে। So আমরা বলতে পারি 7.5% অফ এক্স, এটা দিয়ে মূলত আপনি 157.50 টাকা দিচ্ছেন। বুঝছি ঘটনাটা। 1000 পরবর্তী সাপোজ আপনি এক সংখ্যক টাকার আলু বিক্রি করেছিলেন, এবং ওই টাকার উপরে যখন আপনি 750, প্রতি শততে 7.5 টাকা করে দিচ্ছেন, অ্যাজ এ রেজাল্ট আপনি মোট 157.50 টাকা শোধ করছেন। তাহলে এই জায়গা থেকে এই যে টোটাল সেলটা কত সেটা বের করতে পারবো না, যে টোটাল কত টাকার আমার সেল হয়েছিল এই ক্ষেত্রে, ডেফিনেটলি বের করেছেন। So আমরা যদি খেয়াল করি এখান থেকে, যে এক্স ইকুয়াল টু কত, 157.50 গুণিত, এখানে যদি পার্সেন্টেজ উপরে চলে যাবে, নিচে আমাদের 7.5।
ওকে, তো এটা ক্যালকুলেশন খুব সহজে করা যাবে, খেয়াল করেন। 7.5 দিয়ে এটা কাটা সহজে যায়, কারণ 7.5কে যদি আপনি 20 দিয়ে গুণ করেন, সেটা কত? 155, 150। কারণ 7.5কে 10 বার গুণ করলে 75, আরো 10 বার নিলে 75, অর্থাৎ 7.5কে 20 বার গুণ করলে 150। তো দেখেন, 150-এর সাথে আর একবার 7.5 নিলে 157.5 আসে। তবে খুব সিম্পলি বলা যায়, এটা ক্যান্সেল আউট করলে জাস্ট 21 আসে। তাহলে 21-এর সাথে 100 গুণ করলে 2100 টাকা আসে। অর্থাৎ এখান থেকে বলা যায় সে আলটিমেটলি 2100 টাকার মতো সেলিং করেছিল। এই 2100 টাকার উপরে আপনি 7.5% এখন ক্যালকুলেট করেন, দেখবেন ডেফিনেটলি আপনি 157.5 টাকায় পাবেন, যেটা আপনাকে টোল দিতে হয়েছিল। এখন ইজ ইট দ্য টোটাল সেলিং প্রাইস? ডেফিনেটলি না। কারণ আপনি 1000 টাকার উপরে 2100 টাকা পরিমাণ বিক্রি করেছিলেন, তো আরো তো 1000 টাকা আপনি বিক্রি করেছিলেন এখানে, করেননি? ডেফিনেটলি আরো 1000 টাকা বিক্রি করেছিলেন। তাহলে আপনার টোটাল যে সেলিং প্রাইস আসবে সেটা আসবে 3100 টাকা, হুইচ ইজ আওয়ার রিকোয়ার্ড প্রাইস আর কি। তো এটা কমিশন টাইপের প্রশ্ন। এই টাইপের প্রশ্ন সাধারণত বাংলা মাধ্যমিকেও এসেছে আগে। আশা করি এটা বুঝতে কোনো সমস্যা নাই। খেয়াল করছেন কি করেছি? সিম্পলি আমাদের যে ফিক্সড অ্যামাউন্টটা আছে, বাজার উঠলে আপনাকে টাকা দেওয়া লাগবে, সে আলু বিক্রি করেন বা না করেন ফ্যাক্ট না। তো 1000 টাকার নিচে আলু বিক্রি করলে 100 টাকা আপনাকে দেওয়া লাগে। টোটাল যদি 257.5 টাকা আপনি দেন, তারপরে স্প্লিট করলে দেখা যায় 100 টাকা যদি ফিক্স ছিল, আর বাদ বাকি 157.5 টাকা আপনি দিয়েছেন। বিকজ অফ হোয়াট? বিকজ অফ আপনি সাপোজ এক সংখ্যক টাকা সেল করছিলেন, ওই এক সংখ্যক টাকার, অর্থাৎ 1000 টাকার পরের ঘটনা বলছি, উপরে 7.5% যদি আপনি টোল দেন আর কি, মানে ফিস দেন আর কি, সরি, তো সেই ক্ষেত্রে সেটা 157.5 টাকা আসে। তাহলে এই ক্ষেত্রে ঠিক কত টাকা বিক্রি করার জন্য আপনাকে দেওয়া লাগছিল, আমরা ফাইন্ড আউট করলাম 2100 টাকা। তাহলে এখান থেকে আমাদের 2100 আর আগের 1000 মিলে 3100 টাকা আসবে রিকোয়ার্ড সেলিং প্রাইস, অর্থাৎ টোটাল যে সেলিং ছিল বিক্রয় মূল্য, সেটা 3100 টাকা। আচ্ছা, এটা আমরা আরেকটা চিন্তা করতে পারি আরেকটু সহজে। এটা অ্যাপ্রোচ ওয়ান গেল, আগেই বলেছি যে, তবে এখানে খুব বেশি অ্যাপ্রোচ দেখাবো না, ক্লাস লেন্থি হয়ে যায়। অনেক সময় আপনাদের ক্লাসে 4-5টা অ্যাপ্রোচ দেখানো হয়। তো এখানে আমরা দুইটা অ্যাপ্রোচ করেই শেষ করি, হ্যাঁ। তো দুইটা একটা এভাবে শেষ করি। এটা আরেকটা চিন্তা করা যায়, যেহেতু পার্সেন্টেজের ম্যাথ, পার্সেন্টেজ থাকলে সেখানে ফ্রাকশন নিয়ে একটা ডিল করা সম্ভব, তাই না? আমরা ক্লাসে অনেকবার দেখছি। আচ্ছা, রেকর্ড হচ্ছে? রেকর্ড না হলে ইউটিউবে দিলে বিপদ, দেখতে পাবে না তো। ঠিক আছে, দেখেন, এটা আমরা চমৎকার একটা কাজ করতে পারি। এই যে 7.5% আমরা দেখছি, এই 7.5%টা মানে পার্সেন্টেজে যেটা 7.5%, ফ্রাকশনে সেটা কত? ফ্রাকশনে সেটা ডেফিনেটলি 3/40। এখন যদি প্রশ্ন করেন কেমনে 3/40, তাহলে কিন্তু বিপদ। অনেক আলোচনা করছি, মুখস্থ থাকার কথা ছিল যে 2.5%, পার্সেন্টেজে যেটা 2.5% কে রিপ্রেজেন্ট করে, সেটা ফ্রাকশনে 1/40 কে রিপ্রেজেন্ট করে, তাই না? তাহলে আমার যদি 7.5%-এর ভ্যালু দরকার হয়, তাহলে এই পোর্শনে আমি 3 দ্বিগুণ করে দিব, আর এই পোর্শনও আমাদের 3 দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ 7.5% আমাদের ফ্রাকশনাল ভ্যালু হচ্ছে 3/40। এখন এই 3/40টা কি ছিল বলছে, দেখেন, অ্যাডিশনাল টোল অফ 7.5% অন দ্য ইনক্রিমেন্ট অ্যামাউন্ট। অর্থাৎ এখানে মূলত বোঝায় 100 টাকাতে 7.5 টাকা কি দেওয়া লাগছিল, তো আপনার টাকা দেওয়া লাগছিল, ফিস দেওয়া লাগতেছিল। তো সেটা আমরা ছোট করে ফেলেছি। তাহলে বলা যায় ফর এভরি 40 টাকা সেল অ্যামাউন্ট অফ টোল ইজ 3 টাকা। আই রিপিট, এই 7.5% বলতে রিপ্রেজেন্ট করা হয় টোটাল সেল যদি 40 ইউনিট হয়ে থাকে, সেখানে 3 ইউনিট আমাদের টোল দিতে হয়। আই রিপিট, টোটাল সেলিং প্রাইস যদি আমাদের বা সেলিং ইউনিট যদি 40 ইউনিট হয়, সেখানে আমাকে 3 ইউনিট পরিমাণ টোল দিতে হয়। তো আমি কি বলতে পারি, এই যে 3 ইউনিট পরিমাণ টোল আমাকে দিতে হয়, সেটাই কি এই 257 থেকে 100 বিয়োগ করে দিলে এই যে 157,500 টাকা, এইটাই কিন্তু আমার এই 7.5% হারে দেওয়া লাগছিল, তাই না? তাহলে আমরা বলতে পারি আমাদের বাসায় যেটা 3 ইউনিট পরিমাণ টোটাল টোল দিতে মানে ফিস দিতে হয়, ইনক্রিমেন্ট এর উপরে আপনার বেশি দিতে হয়, যে টাকাটা দেওয়া লাগে, সেটা কিন্তু প্রশ্নের ভাষায় 157.5 কে রিপ্রেজেন্ট করে। আর রিপিট, আমরা বলি টোটাল যদি আমাদের 40 ইউনিট পরিমাণ সেলিং হয়ে থাকে, সেখানে 3 ইউনিট পরিমাণ টাকা আমাকে টোল দিতে হয়। টোল বলতে বারবার বলছি বলতে, হ্যাঁ টোল ঠিক আছে, টোল বলতে ওই 1000 টাকার পরবর্তী ঘটনা আর কি বলছি, যে ইন্টারেস্ট অ্যামাউন্ট আছে সেটার কথা বলছি। তাহলে আমাদের ভাষায় যেটা 3 ইউনিট পরিমাণ, প্রশ্নের ভাষা সেটা 157.5 রিপ্রেজেন্ট করে। আপনার কি দরকার? আপনার দরকার টোটাল সেলিং 1000 টাকার উপরে আপনি কত বিক্রি করছিলেন সেটা। তাহলে 3 যদি 157.5 হয়, আমার টোটাল সেলিং হচ্ছে 40 ইউনিট, 40 ইউনিট এখান থেকে কত, এটা ক্যালকুলেট করলে মূলত হয়ে যায়। তো এটা কিভাবে ক্যালকুলেট করা যায়? এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা কিভাবে ক্যালকুলেট করতে হবে। যেহেতু আমি আপনাদের কম্পারিজন মেথডটা শিখিয়েছি সব তুলনা করার ক্ষেত্রে, মানে ক্যালকুলেশন করার ক্ষেত্রে, আমি তো আর কাটাকাটি শেখাইনি, কম্পারিজন শিখিয়েছি। আর আমরা দেখবো 3 157 হয়ে গেছে, মানে কত টাইমস এর ভ্যালু দিয়েছে সেটা দেখতে চাই। তো 157-কে 3 দিয়ে যদি ভাগ করেন, আপনার জন্য একটু কঠিন, 0.50 রয়েছে।
সহজে কিভাবে করা যায় খেয়াল করেন, আমি জানি 3/5 কত, আমি কি এভাবে করতে পারি কিনা? আগেই বলেছি আমি স্প্লিট অ্যান্ড মার্কস কিন্তু ক্যালকুলেশন শিখিয়েছি আপনাদের, যে সব বড় ক্যালকুলেশন কিভাবে করবেন। দেখেন আমরা এটাকে কি করতে পারি, 3/5 150 প্লাস দেখেন 3 × 2.5 দিলে কিন্তু আমরা 157 পেয়ে যাই। অর্থাৎ আমি বলছি 3 157.5 হয়েছে, মানে কত টাইমস এর ভ্যালু দিয়েছে দেখাচ্ছে 50 প্লাস 2.5, তাহলে 52.5 টাইমস এর ভ্যালু দিয়েছে। বুঝছেন? আর 3কে 50 দিয়ে গুণ করলে 150, আর 3কে 2.5 দিয়ে গুণ করলে 7.5, তাহলে আলটিমেটলি দেখা যায় এটা 52.5 টাইমস হয়ে গেছে। যারা আমার ব্যাচে ছিলেন তাদের তো এটা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। সিম্পলি আমি এখানে 157.5কে 3 দিয়ে ভাগ করছি। কিভাবে সহজে করছি, যে 157-এর ভিতরে 150 আমার ডিরেক্ট যাচ্ছে, সো 150কে 3 দিয়ে ভাগ করলে 50 প্লাস আমার আরো 7.5 থাকতেছে, ওই 7.5কে 3 দিয়ে ভাগ করলে 2.5, তার মানে আলটিমেটলি 52.5 টাইমস আমি পাচ্ছি। তাহলে এই 40ও কি হবে, 52.5 টাইমস এর ভ্যালু দেবে। এখন আবার মনে হতে পারে 40কে 52.5 দিয়ে কিভাবে গুণ করবো, কঠিন? কঠিন না। খেয়াল করেন 40কে 50 দিয়ে গুণ করেন, তাহলে 40 50 দিয়ে গুণ করলে 2000 আসবে। কিন্তু আমি তো আপনাকে বলছিলাম 52.5কে 40 দিয়ে গুণ করতে, আমি তো 50 দিয়ে 40 গুণ করতে বলি নাই। তাহলে আপনি কি করছিলেন, প্রত্যেকবার 2.5 করে কম নিছিলেন। কতবার নিয়েছিলেন কম? 40 বার। বুঝতে পারছেন? 50কে 40 দিয়ে গুণ করলে 2000 প্লাস 2.5 ছিল, সেই 2.5কে 40 দিয়ে গুণ করলে এটা চলে আসলো। তো দেখেন এটা কি 100 আসে আর এখানে 2000, তাহলে আলটিমেটলি কত টাকা? 2100 টাকা আসে। এখন ইজ ইট দ্য কারেক্ট ফাইনাল অ্যান্সার? না, ডেফিনেটলি ফাইনাল অ্যান্সার না। And এই যে টোটাল ক্যালকুলেশনটা আমরা করলাম, এই টোটাল ক্যালকুলেশন করলাম বিকজ অফ আপনি 1000 টাকার উপর কত টাকা বিক্রি করছেন সেটা আর কি। তাহলে দেখা যায় 1000 টাকার উপর আপনি 2100 টাকা বিক্রি করছেন, কিন্তু আগে আপনি আরো 1000 টাকা বিক্রি করছিলেন। সো দা টোটাল সেলিং প্রাইস বা টোটাল যে বিক্রিত মূল্য আকবর আলী বিক্রি করছেন, আলু বিক্রেতা, সেটা আমাদের 3100 টাকা। সো আশা করি আল্লাহর মতো এটা সমস্যা নাই। ঠিক আছে? তারপর যে সমস্যা থাকে কমেন্টে জানিয়েন, আর আপনাদের তো মেসেঞ্জার সাপোর্ট গ্রুপ আছেই, যারা ব্যাচে আছেন কোনো সমস্যা থাকলে অবশ্যই এখান থেকে বলবেন। হ্যাঁ, selling 12 candies at a price of টাকা 10 yields a loss of X%, and selling 12 candies at a price of টাকা 12 yields a profit of X%. So what is the value of X? দেখেন অনেক জায়গায় আসছে প্রশ্নটা। কাহিনী কি? কাহিনী হচ্ছে 12টা ক্যান্ডি যদি আপনি 10 টাকাতে বিক্রি করেন, সেক্ষেত্রে আপনার X%-এর মতো লস হয়ে যায়। তো একটা জিনিস বুঝেন, 12টা ক্যান্ডি 10 টাকাতে বিক্রি করছেন, তো এখানে লস হয়েছে, তাহলে আপনার উচিত ছিল হয় 12টা ক্যান্ডি 10 টাকার পরিবর্তে একটু বেশি টাকায় বিক্রি করা, অথবা 12টা ক্যান্ডি না দিয়ে একটু কম দেওয়া উচিত, 10টা 9টা টাকার পরিমাণ ঠিক রেখে ক্যান্ডি কমানো উচিত ছিল। তো নেক্সট কি হলো, যে সেলিং 12টা ক্যান্ডিস, অর্থাৎ ওই 12টা ক্যান্ডিসই বিক্রি করছেন, কিন্তু এখন টাকার পরিমাণ কি, আগে 10 ছিল এখন 12 টাকা। এতে করে কি হয়েছে, আপনার X%-এর মতো এখান থেকে প্রফিট হয়েছে, যে কথাটা আমি বললাম। তো এখান থেকে এক্সট্রা কত, অর্থাৎ কতটুকু লস বা কতটুকু লাভ হয়েছিল সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এটা যদি এমসিকিউ হতো, অপশন থেকে হয়তো 10 20 সেকেন্ডে করে ফেলা যায়। প্রথম কথা হচ্ছে এটা। তো এটা রিটেনও কঠিন না, ডেফিনেটলি আমরা কয়েকটা চিন্তা এখানে করতে পারি। যেহেতু এক্স দুই ক্ষেত্রেই সমান, অর্থাৎ দেখেন লস এবং লাভের পার্সেন্টেজ দুই ক্ষেত্রেই সমান, আমরা এই সুবিধাটা ওদের কাছ থেকে নিব। তো আমরা যদি এখানে অ্যাপ্রোচ 1 চিন্তা করি, আমি আগে বলছি খুব বেশি অ্যাপ্রোচ রাখা না, 2 3টা অ্যাপ্রোচ করে শেষ করে দিব। আমার লস হয়েছে এবং লাভ হয়েছে। তো লস কখন হয়? লস ঠিক তখনই হবে যখন আমাদের ক্রয় মূল্যটা সে আমার বিক্রয় মূল্য থেকে বেশি হবে। তো আমি এখানে আমার 12টা ক্যান্ডি কয় টাকা বিক্রি করছিলাম? 10 টাকায়। তো 10 টাকায় বিক্রি করার কারণে আমার কি হয়েছে, ডেফিনেটলি লস হয়েছে, ক্রয় মূল্য থেকে বিয়োগ করে দিলে এটা একটা লস হয়েছে। এখন লসটা যেহেতু পার্সেন্টেজে তুলনা করতে হবে, এই লসটা হলো কত টাকায়? সিপি টাকায়। অর্থাৎ আমাদের এই টোটাল অংশ তো লস ইন্ডিকেট করে, তাই না? কতটুকু লস? এই লস আউট অফ কত টাকায়? ক্রয় মূল্যের উপরে আর কি। ক্রয় মূল্য যত ছিল তত টাকায়। কারণ লাভ হোক বা লস হোক, এটা ডিপেন্ড অন দা সিপি বা কস্ট প্রাইস। আমার যতটুকুই লস হোক না কেন, সেটা কার উপর লস হবে? ক্রয় মূল্যের উপরে। যতটুকুই লাভ হোক না কেন, সেটা লাভ হবে কার উপরে? সিম্পলি ক্রয় মূল্যের উপরে। তো লাভ কতটুকু হলো? লাভ হয়েছে আমাদের 12 টাকায় বিক্রি করছেন, কেনা ছিল কত টাকায়? সিপি, এটা লাভ হয়েছে। তো আমার দেখেন এটা পার্সেন্টেজে বলার কারণে উভয় পক্ষে আমি 100 গুণ করে নিব। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, যে ক্রয় মূল্য সিপি পরিমাণ টাকা ছিল, বিক্রয় মূল্য আমাদের 10 টাকা রয়েছে, তাহলে এখান থেকে একটা লস হয়ে যাচ্ছে যেহেতু ক্রয় মূল্যের মানটা বেশি। লস হচ্ছে কত টাকায়? সিপির উপরে লস হবে, সেটা পার্সেন্টেজে কনভার্ট করলাম। 12 টাকা বিক্রি করার কারণে লাভ হলো কত টাকা? 12 টাকা থেকে সিপিটা বাদ দিলে আমি লাভ পেয়ে যাব। কত টাকা লাভ হলো? লাভ কত টাকার উপর হলো? সিপির উপর হলো। এন্ড এটা আমরা পার্সেন্টেজে কনভার্ট করতে চাই, তাহলে উভয় পক্ষ থেকে আমরা পার্সেন্টেজটা কনভার্ট করে বাদ দিয়ে দিই। সিপি সিপি বাদ দিয়ে দিই, তাহলে এখানে থাকবে সিপি -10 ইজ ইকাল টু 12 মাইনাস এখান থেকে সিপি।
তো সিপি দুটা মানে কত, 2 সিপি ইজিক্যাল টু সিম্পল এখান থেকে 22। সো সিপি ইজিক্যাল টু আমরা বলতে পারবো এখান থেকে 11 টাকা। তাহলে ওইটা ক্রয় মূল্য ছিল কত টাকা, 11 টাকা। তো আপনার এখান থেকে চেয়েছে আহ এই এই যে দুটা জায়গা আমি সমান কিভাবে করলাম বুঝছেন, দুইটা জায়গা সমান ইকুয়েট কিভাবে করলাম, তারা বলেছিল এক্স এক্স অর্থাৎ লাভের পরিমাণ যতটুকু লসের পরিমাণ ততটুকু দুই ক্ষেত্রেই। সো এই জন্য মূলত ইকুয়েট করে ফেলেছিলাম। তাহলে আমরা যদি এখন এক্স এর ভ্যালু বের করতে চাই, যে কোনো একটা পাশে বসিয়ে দিলে হবে। সিপি এর মান কত, 11, 11 মাইনাস 10, অর্থাৎ যেটা কিনা ছিল 11 টাকায়, বিক্রি করছেন কয় টাকায়, 10 টাকায়। তাহলে লস হয়েছে কত টাকায়, 11 টাকার উপরে লস হয়েছে। তাহলে দেখা যায় 1/11 টাকা এটা ফ্রাকশনে লস হয়। এটা কি করতে হবে, পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, অর্থাৎ যেটা 100 দিয়ে গুণ করা ছিল সেটা আর কি। তো গুণ না করলে বোঝা যায় 9.09% কে রিপ্রেজেন্ট করে। তাহলে এটা আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ কোশ্চেনে যা বলছে ঠিক ওভাবে মূলত আমরা বেস করে আনছি। এটা হচ্ছে কথা। এটাকে আরেকটা ভাবে চিন্তা করা যায়, আরেকটা ভাবে বলতে আসলে এটাকে অ্যাপ্রোচ টু বলা যায় না। এই কাহিনী আমি আরেকটু শর্ট করে দিচ্ছি। এই যে উপরে যে লাইনটা একদম লিখলাম তুলনা করার জন্য, যে সিপি তে কতটুকু লস হয়েছে, সেটা আমরা একবারে করতে পারি কিভাবে দেখেন। আচ্ছা, চাইলেই বলা যায় না লস কতটুকু হয়েছে। লস মানে আমি জানি যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে বিক্রয় কয় টাকায় বিক্রি করছেন, 10 টাকায়। একটা সার্টেন অ্যামাউন্ট লস আছে, সেটা কত, X%। তো এক্স টাকা ধরে নিলাম, কারণ পার্সেন্টেজ দুইটা দিক থেকে উঠে যাবে। আর এখান থেকে যদি খেয়াল করি আলহামদুলিল্লাহ, প্রফিট কত, প্রফিট মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য এখানে কত টাকা, 12 টাকা, ক্রয় মূল্য কত এখান থেকে, সিপি। এই ক্ষেত্রেও প্রফিট হয়েছে কত টাকা, প্রফিট হয়েছে এক্স হয়েছে। ইন বোথ কেসেস এক্স ইজ ইকুইভ্যালেন্ট, সমান। তাহলে আমরা বলতে পারি সিপি মাইনাস 10 ইজ ইকাল টু 12 মাইনাস সিপি। সো উই ক্যান ফাইন্ড আউট সিপি ইজ ইকাল টু, এখানেও কি আসবে, 11 টাকা আসবে। তো এই সিপি যদি এখানে 11 টাকা আসে, আগের কথায় এক্স এর ভ্যালু কত হবে খেয়াল করেন, এক্স ইজ ইকাল টু 11 মাইনাস 10, অর্থাৎ 1 টাকা পরিমাণ আমাদের কি হয়েছে, লস হয়েছে। 1 টাকা যে লস হলো কত টাকাতে, সিপি কত ছিল, 11 টাকাতে। এন্ড এইটা 100-এ কনভার্ট করলে দিস ইজ নাথিং বাট 9.09%। নেক্সট ওয়ান, a salesperson receives daily wage of টাকা 250 fixed and also gets 15% commission on all sales he makes। অর্থাৎ প্রথম প্রশ্নটার মতো 250 টাকা এখানে ফিক্সড আছে। ইন দ্য ফার্স্ট কোশ্চেন দ্য ফিক্সড অ্যামাউন্ট ওয়াজ টাকা 100 and now in this question the fixed amount is 250। এবং তিনি 15% কি পাবেন, কমিশন পাবেন অন অল সেলস হি মেক্স। ভালো কথা, যে সেলটা করবেন 250 টাকার উপরে, সেটাতে সে 15%-এর মতো কমিশন পাবে। হাউ মাচ টাকা worth of sales does he need to make in order to bring his total daily income of 1000 টাকা। তাহলে একদিনে যদি 1000 টাকা ওই বেচারা আয় করতে চায়, তাহলে কতটা মূলত বিক্রি করতে হবে, বা কত টাকার বিক্রি করতে হবে আর কি, কত টাকার বিক্রি করতে হবে। তাই দেখেন এই যে 1000 টাকা যখন আপনি বিক্রি করতে চান, 250 ইজ দ্য ফিক্সড অ্যামাউন্ট, এটার উপরে কোনো বিক্রির শর্তটা নাই। তাহলে বাদ বাকি 750 টাকা আপনাকে বিক্রি করে উঠাইতে হবে, এটাই তো কথা। তো এই যে 750 টাকা বিক্রি করে উঠাবেন কিভাবে, ধরে নিবেন লেট দ্য টোটাল সেলস বি এক্স টাকা। তাহলে এই যে এক্স টাকার উপরে আপনি মানে প্রতি 100 টাকা বিক্রি করার পরে 15% পাবেন। আমি আবার যদি এভাবে বলি যে আপনি কি হবে, এই যে 750 টাকা পাবেন, কোম্পানি তো আপনাকে এমনি দিবে না, কিভাবে দিবে, আপনি যত টাকা সেল করবেন সেটার উপরে তারা 15% করে আপনাকে কমিশন দিবে। তাহলে এখান থেকে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। সো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, 750 সেখানে 100 ডিভাইডেড বাই কত, 15। সো উই ক্যান সে ইটস অ্যাবসলিউটলি 5000 টাকা দ্য ম্যান নিডস টু সেল টু আর্ন 1000 টাকা ডেইলি ইনকাম। তাহলে 5000 টাকার মতো বিক্রি করলে তার টোটাল ইনকামটা 1000 টাকা চলে আসবে। ঠিক আছে, একটু ফাস্টে যাচ্ছি, এগুলো তো আলোচনা করা আছে আপনাদের আলহামদুলিল্লাহ অনেক কিছুই, যদিও রিটেন বা স্টার্ট করা হয়নি। হবে ইনশাল্লাহ। তারপরে আমাদের প্রফিট লস ডিসকাউন্ট চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন ছিল। A trader, while selling an item, was asking for such a price that would enable him to offer a 20% discount and he still make a profit of 30% on cost price. If cost price was টাকা 50, what was his asking price? আচ্ছা, চমৎকার প্রশ্ন। আমার মনে হয় যারা প্রফিট লস ডিসকাউন্ট করছেন, আমি এই চ্যাপ্টার নাম কি দিয়েছিলাম, প্রফিট লস আর ডিসকাউন্ট। এই ম্যাথের কারণে মূলত আপনাদের ওখানে দেখবেন লেখা আছে ডিসকাউন্ট নাও আর কি, কারণ ডিসকাউন্টের ম্যাথ এখানে আসে। তো এটা চমৎকার একটা ম্যাথ, আমরা কয়েকটা উপায় করতে পারবো, অন্তত 3-4টা। তো আমি এখানে দুইটা দেখাই। ঘটনা কি হয়েছে, a trader while selling an item was asking for such a price। একটা পণ্য বিক্রি করবে, এবং সে কি করলো, আহ, খরিদ্দারকে জিজ্ঞাসা করলো এমন ভাবে, সে 20%-এর মতো কি করবে, ডিসকাউন্ট দিবে। ভালো কথা, আলহামদুলিল্লাহ। এখন ডিসকাউন্ট দিবে অর্থ কি, সে কি লস করবে, কোনোভাবে লস করতে চাইবে না, লস করলে তো বিপদ। বাড়িতে বউ ছেলে মেয়ে আছে, সবাই আছে, তো লস করলে কেমনি হবে। তো সে কি করলো, খরিদ্দারকে বললো 20% আপনাকে আমি ডিসকাউন্ট দিব। ভালো কথা।
ডিসকাউন্ট দেওয়ার পরও তার কস্ট প্রাইসের উপর দেখা যায় 30%-এর মতো প্রফিট আছে। তাহলে বুঝতে হবে যে ওই যে লিখিত যে মূল্যটা ছিল সেটা তার ক্রয় মূল্য থেকে অনেক বেশি আকারে লিখিত ছিল। তারপরে মনে করেন আমি একটা সাবান বিক্রি করব, 10 টাকাতে কিনেছিলাম, আমি এটা এমন ভাবে বৃদ্ধি করে লিখেছি যে 20 টাকা বা 25 টাকা, যে ডিসকাউন্ট দিলেও আমার মধ্যে একটা সুন্দর প্রফিট থাকবে। তো ইফ দ্য কস্ট প্রাইস ওয়াজ টাকা 50, যদি 50 টাকা তার ক্রয় মূল্য হয়ে থাকে, হোয়াট ওয়াজ ইজ আস্কিং প্রাইস, অর্থাৎ লিখিত মূল্য কত সেটা আমাকে বের করতে হবে, বা লিস্টেড প্রাইস বা আস্কিং প্রাইস কত সেটা বের করতে হবে। তো আমি সাধারণত এটা আপনাদের মার্কেট প্রাইস দিয়ে করিয়েছিলাম, তাই না? মার্কেট প্রাইস মানে লিখিত মূল্য কত সেটা। তো একটা জিনিস খেয়াল করেন, মনে করেন লিখিত মূল্য আমাদের কত, এমপি, বা মার্ক প্রাইস বা মার্কেট প্রাইস হচ্ছে এমপি। আচ্ছা, কি করছেন, মার্কেট প্রাইসের উপরে আপনি 20% ডিসকাউন্ট দিয়েছেন, ভালো কথা। তার মানে মার্কেট প্রাইস যা ছিল তা কি 80%-এ বিক্রি করে দেন নাই? ডেফিনেটলি করছেন। অর্থাৎ আমি বলতে পারি 80% অফ মার্কেট প্রাইস, সেটা কি, এই মার্কেট প্রাইসের উপরে 20% ছাড় দিলেও স্টিল নাও ইউ ক্যান গেট 30% অ্যাজ ইউর প্রফিট। তো 30% প্রফিট মানে কি, প্রফিট অথবা লস সেটা কার উপর হবে, সিপির উপর হবে। তাহলে সিপি 100% আছে, সেটার উপর 30% প্রফিট করার অর্থ হচ্ছে সিপির 130% হবে বিক্রি করে দেওয়া। আশা করি এটা বুঝতে 1 সেকেন্ডও সমস্যা থাকার কথা না কারণ আর কি। তো কি করতে হবে, আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এমপি, অর্থাৎ বলা আছে আস্কিং প্রাইসটা কত, অর্থাৎ 100% অফ এমপি বের করতে হবে। তো আপনি 100% অফ এমপি বের করতে পারেন, অথবা ডিরেক্টলি এভাবেও বলে দিতে পারেন, তাই না? আচ্ছা, 130 ডিভাইডেড বাই কত এখান থেকে, 80। আর এই যে সিপি কত ছিল, সিপি ছিল হচ্ছে 50 টাকা। কে কে বুঝেন না এতটা? বুঝছেন, আমাদের মার্কেট প্রাইস যা ছিল তার উপরে 20% ডিসকাউন্ট দেওয়ার পরও আই ক্যান গেট 30% অ্যাজ আ প্রফিট। সো 30% অফ প্রফিট ইজ গেটিং মিনস সিপির উপরে 30% প্রফিটে বিক্রি করা, অ্যান্ড দ্য সিপি ইজ অলওয়েজ 100%। তাহলে 100% উপর 30% বৃদ্ধির অর্থ হচ্ছে 130%-এ বিক্রি করে দিয়েছে। কষ্ট হওয়ার কথা না, সিপির 30% প্রফিট করার অর্থ হচ্ছে 130% অফ সিপিতে বিক্রি করেছেন। এখন জাস্ট এমপির ভ্যালুটা বের করলে হয়ে যায়। So আমরা ক্যান্সেল আউট করতে পারি, এটা ক্যান্সেল আউট করা যায়। আচ্ছা, এটা তো ফ্রাকশন আসবে, বোঝা যাচ্ছে। 5 তারিখ 65, তার মানে 650-কে 8 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এটা সহজে কিভাবে ভাগ করা যায় দেখেন, অনেকে এটা ক্যালকুলেশন করতে সময় নষ্ট করবে, দরকার নাই। 650-কে 8-এর মাল্টিপল আকারে ভেঙে ফেলেন, সুবিধা হবে। দেখেন 28টা কত, 64, তাহলে 640-কে 8 দিয়ে ভাগ করলে কত পাবো, 80 পাবো। প্লাস 10-কে 8 দিয়ে ভাগ করেন, 10-কে 8 দিয়ে ভাগ করা আপনার চেনা জিনিস না? 10 মানে কি 5, 8 মানে কি বলেন তো 4, আর 5/4 মানে কি 1.25। তো দেখেন মিনিটের মধ্যে হয়ে যাবে এটা। তাহলে দেখা যায় 81.25 টাকা। এটা কি, এটা হচ্ছে মার্ক প্রাইস। দ্য মার্ক প্রাইস মিন দ্য আস্কিং প্রাইস, এটা ছিল একদম লিখিত মূল্য সেটা আর কি। এটার উপরে না আপনি 20% ডিসকাউন্ট দিবেন আর কি, এটা হচ্ছে কথা। তাহলে আমাদের কি চেয়েছিল, হোয়াট ওয়াজ দ্য আস্কিং প্রাইস, দ্য আস্কিং প্রাইস 81.25 টাকা। এটা আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এখন আমি আপনাদের বলেছিলাম এই যে ডিসকাউন্টের যে ম্যাথ গুলো, সাধারণত আমাদের দেশের প্রেক্ষাপটে যে ম্যাথ গুলো দেওয়া হয়, এগুলো ম্যাক্সিমাম মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্টে 10 সেকেন্ডে করা যায়। এগুলো যখন এমসিকিউতে আসে তখন তো আপনি এত কিছু করতে যাবেন না। আর টু বি অনেস্ট, এখানেও যা করলাম তা কিন্তু খুব বেশি কিছু না, তাই না? দেখবেন অন্যান্য বইতে কি, বইতে সাধারণত এক্স ওয়াই জেড ধরে ধরে একদম অনেক বড় করছে, দরকার কি? ওকে, সো আমরা এবার অ্যাপ্রোচ টু দেখি। খেয়াল করেন, এখানে সিম্পলি আমাদের বলা আছে আমরা যদি এখানে অ্যাপ্রোচ টুটা কিভাবে দেখতে পাবো, মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্টের মাধ্যমে দেখতে পাবো। তো মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্টে এই যে সিপিটা কত আছে, সিপিটা আছে 50 টাকা। এখানে কিন্তু আপনাকে অবশ্যই আগে প্রফিট করে নিতে হবে। আগে যদি প্রফিট না করে ডিসকাউন্ট করে দেন তাহলে কিন্তু আপনি বিপদে ধরা খাবেন। তো এই যে 50 টাকাটা আছে, এর উপরে কি করতে হবে, ওই ট্রেডার 30%-এর মতো প্রফিট করবে। তো 30% প্রফিট করার অর্থ আমি জানি না সেটা কত, 3/10-কে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ পার্সেন্টেজের ভাষায় যেটা 30%, ফ্রাকশনে সেটা 3/10-কে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে সিম্পলি বলা যায় 30% প্রফিট করার অর্থ হচ্ছে 10-এ কোনো জিনিসের উপরে, মানে 10 টাকার উপরে 3 টাকা লাভ করা, বা 10 ইউনিটের উপরে 3 ইউনিট লাভ করা। তাহলে 50 টাকার উপরে 30% লাভ করার অর্থ হচ্ছে 10 টাকার বিষয়টা 13 টাকাতে সেল করে দেওয়া। ফাইন, তাহলে আমরা কি হলো, প্রফিট করা হয়ে গেছে। এখন কি করব, ডিসকাউন্টটা দিব। সো ডিসকাউন্টটা কি আছে, আর মাল্টিপ্লাই ফ্যাক্টর কনসেপ্ট, এটা কিন্তু আমি আপনাদের কাছে অনেকবার শিখিয়েছি, প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারে কনসেপ্ট আছে। তো 20% বলতে পার্সেন্টেজ যেটা 20%, ফ্রাকশন সেটা 1/5-কে রিপ্রেজেন্ট করে। তো 20% কোনো জিনিস ডিসকাউন্ট দেওয়ার অর্থ হচ্ছে সেটা 5-এ 1 ডিসকাউন্ট দেওয়া, তাই না? তো এই যে অংশটা আমরা যদি খেয়াল করি, যে ডিসকাউন্ট দেওয়ার পরে এই টোটাল ঘটনা 4 ইউনিটকে রিপ্রেজেন্ট করে। আমি যদি ডিসকাউন্ট না দিতাম সেটাই মূলত মার্ক প্রাইস থাকতো, বা সেটাকে আস্কিং প্রাইস হয়ে যেত। আই রিপিট, এই যে টোটাল ঘটনাটা, এই যে আমরা যে এটা প্রফিট করলাম, তো এই যে প্রফিট আমরা করেছি, এটা কিন্তু 20% ডিসকাউন্ট দেওয়ার পরে, মানে
20% ডিসকাউন্ট মানে পরে বলতে 20% ডিসকাউন্ট দিলেও কিন্তু আমার 30%-এর মধ্যে এই প্রফিটটা থাকতো। এই টোটাল বিষয়টা 20% ডিসকাউন্টের অর্থ হচ্ছে 5-এ 1 ডিসকাউন্ট দিয়ে 4 ইউনিটে বিক্রি করে দেওয়া। তাহলে এই টোটাল বিষয়টা 4 ইউনিটকে রিপ্রেজেন্ট করে। যদি আপনি ডিসকাউন্ট না দিতেন, অর্থাৎ সেটা কি করতেন, 5 ইউনিটে বিক্রি করে দিতেন, বা 5 ইউনিটে আপনার আলটিমেটলি মার্কেট প্রাইস থাকতো। তাহলে এটা এখন ক্যালকুলেট করলেই হয়ে যায়। আশা করি এটা আপনাদের সমস্যা নাই, কারণ বিস্তর আলোচনা করা হয়েছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কনসেপ্ট। যে 50 টাকা আমাদের সিপি ছিল, এরপরে 30% লাভ করার অর্থ হচ্ছে 10 টাকার বিষয়টা 13 টাকা বিক্রি করা। এরপরে 20% ডিসকাউন্ট দেওয়ার পরে টোটাল এই ঘটনাকে রিপ্রেজেন্ট করে, মানে 20% ডিসকাউন্ট দিলেও সেটা 30% প্রফিটকে রিপ্রেজেন্ট করে, তাই না? তাহলে এই 4 ইউনিট আলটিমেটলি 20% ডিসকাউন্ট দেওয়ার পরের ঘটনা। আমি যদি ডিসকাউন্ট না দিতাম, দ্যাট ইজ রিপ্রেজেন্টিং অ্যাজ দ্য মার্কেট প্রাইস অর আস্কিং প্রাইস অর দ্য লিস্ট প্রাইস। তাহলে এখানে ক্যালকুলেশন করলে মূলত হয়ে যায়। তাহলে এটা ক্যান্সেল করেন, কত এখান থেকে 5, তাহলে এখানে কত 25 গুণিত 13 থাকছে, ডিভাইডেড বাই কত 4। তো একটু আগে ক্যালকুলেশন করছি, এটা 81.25 আসছিল। আপনারা এটা ক্যালকুলেশন করেন, বা আমি সহজে যদি খেয়াল করি, দেখেন 4-কে 25 দিয়ে কাটলে 6.25 আসে। তো 6.25-কে 13 দিয়ে গুণ করলে 6 কত 78 থাকবে। আর 0.25-কে 13 বার নেবেন, তো 12 বার নেন। 0.25-কে 12 বার নিলে কত 3 আসবে, সাথে 0.25 থাকবে। বুঝছেন? 0.25-কে 12 বার নিলে 3, আর একবার মানে কি 0.25, তাহলে 18, 78 আর 3 81, 81.25 টাকা থাকবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আল্লাহর মতো সমস্যা নাই। A merchant purchased a jacket for টাকা 60, then determined a selling price that equaled the purchase price of the jacket plus a mark that was 25% of the selling price. During a sale, the merchant discounted the selling price by 20% and sold the jacket. What was the merchant gross profit on this sale? আচ্ছা, এখানে একটু টুইস্ট করা হয়েছে। সাধারণত খেয়াল করবেন যে যেই প্রাইসটা মার্কড আপ করা হয়, অর্থাৎ যেই লিখিত মূল্যটা তৈরি করা হয়, সেটা সাধারণত কস্ট প্রাইস বেস করে তৈরি করা হয়। অর্থাৎ আমি যে সাবানটা কিনেছি, এখন যে সাবানটা কত টাকা লিখবো সেটা ডিপেন্ড করে সাধারণত সিপির উপর। সাধারণত আপনার সিপির উপর নির্ধারণ করে মার্কেট প্রাইসটা লেখা হয়। তো এখানে ঠিক সেটা করে নাই, একটু উল্টা করছে। সেলিং প্রাইসের উপরে আপনার এটা নির্ধারণ করছে, অর্থাৎ সেলিং প্রাইসের উপরে বেস করে মূলত তারা মার্কআপটা করছে। তো এটা কিভাবে কি করছে একটু যদি দেখায়, এটাও মাল্টিপ্লাই ফ্যাক্টর কনসেপ্টে করা যাবে, তবে আমি একটু ইকুয়েশনে প্রথমে দেখাই, তাহলে সুবিধা হবে। দেখেন যে সাপোজ আপনি সেলিং প্রাইসটা, সাপোজ আমরা সেলিং প্রাইসটা এক্স ধরলাম। আচ্ছা, একটু বাংলা বলি। এ পার্সেন্ট পারচেজ জ্যাকেট ফর টাকা 60 টাকাতে কিনলো, আর ডিটারমাইন এবং সংকল্প করলো যে বিক্রয় মূল্যটা কিভাবে করবে, দ্যাট ইকুয়াল দ্য পারচেজ প্রাইস। সেলিং প্রাইসটা এমন ভাবে নির্ধারণ করবে, আহ, সে যে টাকাতে কিনেছিল, অর্থাৎ এই যে 60 প্লাস মার্কআপ দ্যাট ওয়াজ 25% অফ দ্য সেলিং প্রাইস। সে যত টাকাতে কিনেছিল, অর্থাৎ 60 টাকাতে কিনেছিল, সেটা থাকবে, প্লাস যত টাকা বিক্রি করবে তার আবার 25% এটার সাথে যোগ হবে। করার পরে সেটা মতো সেলিং প্রাইস নির্ধারণ হচ্ছে। আমি যদি একটু লিখে দেখাই তাহলে সুবিধা হবে। এরপরে সে কি করছে, 20%-এর মতো, অর্থাৎ এই ঘটনার পরে 20% আবার সে ডিসকাউন্ট দিচ্ছে। এতে করে তার প্রফিটটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। তো সহজে করা যায়। সাপোজ সেলিং প্রাইস এক্স ধরলাম। এখন ওরা যেভাবে বলছে আমরা সেভাবে যদি এখানে সাজাইতে থাকি, যে সেলিং প্রাইসটা নির্ধারণ হয়েছে বাই হাউ, কস্ট প্রাইস যা ছিল সেটা প্লাস সেলিং প্রাইসের উপরে আরো 25% এখান থেকে পাওয়া গেছে। অ্যাজ এ রেজাল্ট আপনি এখান থেকে এক্স পেয়েছেন। আই রিপিট, এই যে সেলিং প্রাইস, দিস ইজ ডিটারমাইন্ড বাই হাউ, 60 টাকা সিপি ছিল, এবং সেলিং প্রাইস যত টাকা হোক না কেন তার উপরে আবার 25% দিলে সে টোটাল সেলিং প্রাইসটা নির্ধারণ হয়েছে। তো এখান থেকে যদি আমরা এক্স বের করতে চাই, তাহলে সিম্পলি বলা যায় যে 75% অফ এক্স ইজ ইকুয়াল টু কত 60। আর এক্স মানে কি, এটা হচ্ছে 100% রিপ্রেজেন্ট করে, এটাই পেশে আনলে 75% অফ এক্স ইজ ইকুয়াল টু 60। তখন দরকার 100% অফ এক্স কত, বা আপনি যদি সিম্পলি এক্স বের করেন সেটা সম্ভব। কিভাবে করব, সিম্পলি 60 গুণিত 100, বা এটা এত ঝামেলা ক্যালকুলেশন না করেও করা যায়। খেয়াল করেন, আমি এবার শিখিয়েছি আপনাদের যে 75% মানে কত, যদি একবারে করতে চাই। 75% আমি জানি 3/4, অর্থাৎ এক্স এর 3 ইউনিট নিলে 60 পাওয়া যায়। খেয়াল করছেন, এক্স এর 3 ইউনিট নিলে কত পাওয়া যায়, 60 পাওয়া যায়। তো এক্সটা টোটাল কত, 4 ইউনিট, তাহলে 4 কত, তাহলে 3 যদি 60 হয়ে যায় মানে 20 টাইমস এর ভ্যালু দেয়, 4 ও 20 টাইমস এর ভ্যালু দিয়ে 80 হবে। তো এটা দেখে দেখে মুখে বলা যায় একদমই। তাহলে এখানে দেখা যায় তার যে সেলিং প্রাইসটা আছে সেটা কত টাকা, 80 টাকা। এখন এটাই কি উত্তর, ডেফিনেটলি না। এই যে 80 টাকা তার আছে, এটার উপরে, অর্থাৎ সেলিং প্রাইস যখন সে নির্ধারণ করে ফেলছে, কিভাবে নির্ধারণ করছে, তার ক্রয় মূল্য যতটুকু ছিল সেটা
প্লাস ওই সেলিং প্রাইসের উপরে আরো 25% দেওয়ার পরে সে মূলত 80 টাকা নির্ধারণ করছে। এরপরে আবার কি করছে, 20% সে ডিডাকশন বা ডিসকাউন্ট দিয়েছে। তো কোনো কিছু 20% মানে 1/5 কে রিপ্রেজেন্ট করা। তো 25%, সরি 20% ডিসকাউন্টের অর্থ হচ্ছে 5 থেকে একটা জিনিস এক কমে 4 ইউনিটে বিক্রি করে দেওয়া। তাহলে আমরা যদি খেয়াল করি, স্যার রেকর্ড হয় হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে 5 এখানে খেয়াল করেন, 5 × 16 = 80। তাহলে আলটিমেটলি এই যে 64 টাকা থাকবে সেটা তার ফাইনাল সেলিং প্রাইস। ওকে, সো 64 টাকা ইজ ফাইনাল সেলিং প্রাইস অ্যান্ড 60 টাকা ওয়াজ ইজ কস্ট প্রাইস। সো আমরা বলতে পারি আমাদের টোটাল যে গ্রস প্রফিট সেটা আসলে 4 টাকা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে what was the merchant gross profit on his sale? So the gross profit is nothing but 4 টাকা. So this is our required answer. Okay, next question. টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে অ্যান্ড পাইপ অ্যান্ড সিস্টেম থেকে আছে। এটা খুবই ফেভারিট চ্যাপ্টার একটা হওয়ার কথা আপনাদের, যেভাবে শিখিয়েছি সবকিছুতে। There are two taps in a water tank. First tap, two taps na taps হবে, sorry. The first tap pumps water in the tank and the second one drains it out. The first taps 30 minutes to make the full and the second taps needs 40 minutes to drain that water out. So if both taps are opened at the same time, how long will it take to make a half full tank? Okay, অনেক কথাবার্তা আছে, অনেক টুইস্ট তৈরি করার চেষ্টা করছে, কিন্তু আসলে লাভ হয় নাই। এটা একদম সহজ একটা কথা যে দুইটা পাইপ বা দুইটা ট্যাপ, হোয়াট এভার ইট ইজ ইউ মেনশন, দুইটা আছে। একটা 30 মিনিটে পানি পূর্ণ করতে পারে, একটা 40 মিনিটে পানি খালি করতে পারে। দুইটাকে যদি একই সাথে আপনি ইউজ করেন, অর্থাৎ একটা পানি ইনক্লুড করবে একটা পানি এক্সক্লুড করবে, দেন হাউ মাচ টাইম ইউ হ্যাভ রিকোয়ার্ড টু ফিল আপ দ্য হাফ অফ দ্য ট্যাঙ্ক। এটাই হচ্ছে কথা। তো এটা আসলে একদম সহজ একটা চিন্তা আপনাদের জন্য। কারণ এই টাইপের ম্যাথ 90%, 90% না মানে 40% ম্যাথ এই টাইপের ছিল ইউনিটের মেথড চ্যাপ্টারে। তো 30 মিনিটে যে ট্যাঙ্কটা একটা ট্যাপ ফিল আপ করতে পারে, টোটাল কাজ রিপ্রেজেন্ট হচ্ছে, সেটা 40 মিনিটে ট্যাপ বি খালি করতে পারে। তাহলে এটা কি টোটাল কাজ না? তাহলে আলটিমেটলি খেয়াল করা যায় H2B is equal to 4:3, অর্থাৎ এফিসিয়েন্সি অফ এ অ্যান্ড বি ইজ 4:3 আর কি। অর্থাৎ ইন আ টাইম পাইপ এ ইনক্লুড 4 ইউনিট অ্যান্ড পাইপ বি এক্সক্লুড 3 ইউনিট। এটাই তো কথা। তাহলে রিকোয়ার্ড টাইমটা কত? আর এখানে ভাষাগত কি কাহিনী কিভাবে লিখবেন আপনাদের ব্যাচে দেখানো আছে। রিকোয়ার্ড টাইমটা কত? রিকোয়ার্ড টাইম টোটাল কাজ। টোটাল কাজ কিভাবে পাবো? এই সাইড বা এই সাইড যে কোনো একটাতে এফিসিয়েন্সি বসালে আমরা টোটাল কাজটা পেয়ে যাব। এবং কেন পাবো বলেছিলাম, 30 মিনিটে পাইপে কাজটা কমপ্লিট করতে পারি। সো দিস ইজ রিপ্রেজেন্টিং আস দ্য টোটাল ওয়ার্ক। অথবা 40 মিনিটে পাইপ বি পানিগুলো বের করে দিতে পারে। সো ইটস অলসো রিপ্রেজেন্টিং আস দ্য টোটাল ওয়ার্ক। তাহলে আলটিমেটলি খেয়াল করা যায় 30 × 4, এই যে 120 ইউনিট, আমাকে 120 ইউনিট কাজ করতে হবে না, কি করতে হবে? হাফ অফ দ্য ট্যাঙ্ক ফিল আপ করতে হবে। অর্থাৎ এর হাফ পরিমাণ আমি কাজ কমপ্লিট করতে চাই। দুইটা ট্যাঙ্ক যখন একই সাথে ট্যাপ যখন ছেড়েছেন, তখন একটাতে পানি ইনক্লুড হচ্ছে আর একটাতে পানি এক্সক্লুড হচ্ছে। তাহলে আলটিমেটলি দেখা যায় 120 মানে 60, 60কে 1 দিয়ে ভাগ করলে আপনার 60 মিনিট। তাহলে দেখা যায় আলহামদুলিল্লাহ আমাদের 60 মিনিট উই হ্যাভ রিকোয়ার্ড টু ফিল হাফ অফ দ্য ট্যাঙ্ক বাই দিস two tap if you open it simultaneously. One is including the water and another is excluding the water. So the next question, A can dig a pond in 30 days and B can dig the same pond in 20 days. In how many days A and B can dig the pond if they work together? একদমই সহজ কথা। ওইটা যদি পারেন এটা একদম কি বলে ডাল ভাত নাকি। 30 দিনে এ যে কাজটা কমপ্লিট করে 20 দিনে সেটা করে। তাহলে দ্য এফিসিয়েন্সি অফ H2B ইজ নাথিং বাট 2:3। ওকে, কি হয়েছে? তাহলে একসাথে কাজটা করতে চাই। সো রিকোয়ার্ড ডেজ আমরা যদি খেয়াল করি, টোটাল কাজ কত? 30 × 2, অর্থাৎ 60 ইউনিট কাজ দে ওয়ান্ট টু কমপ্লিট ইট টুগেদার। তার মানে তারা একসাথে করবে, এফিসিয়েন্সি যোগ হবে, তাই না? তাহলে 60/5 মানে 12 ডেজ। এটা তো আর অত মানে আলোচনার কিছু নাই, শুধু আছে তাই। আচ্ছা, আমাদের আরো ম্যাথ আছে, আমরা শুরু করবো ইনশাল্লাহ এখনই। তো 2-3 মিনিট একটু বিরতি দিই, আজানটা হোক, আমরা এরপরে শুরু করছি ইনশাল্লাহ। হ্যাঁ, ইকুয়েশন চ্যাপ্টারের ম্যাথ আছে। ওকে, তো শুরু করি। ইকুয়েশন চ্যাপ্টারের প্রথম যে ম্যাথটা আমাদের আছে, Rohim and Karim have equal amount of money. Runa has half of money that Rohim has, and Mina has half of money that Runa has. If you add a taka one, then the sum of the money will be 100 taka.
হাউ মাচ মানি রহিম হ্যাজ। দেখতে পাচ্ছেন এটা অনেক জায়গায় আসছে, বিবিএটিতেও এই প্রশ্ন করা হয়েছিল, বেশ কয়েকটা জায়গায় আসছে আর কি। তো খেয়াল করি, এটা যেহেতু হাফ অফ মানির কনসেপ্ট দেওয়া আছে এখান থেকে, একজনের হাফ আর একজন হাফ, আমরা রেশিও স্টাইলও করতে পারবো, ইকুয়েশন ধরেও করতে পারবো। তো আমি রেশিও স্টাইল একটু দেখাই। অ্যাপ্রোচ 01। প্রথম কথা হচ্ছে রহিম, নামগুলো আমি ফুল লিখি কারণ প্রথমে আর ধরলে দেখা যাচ্ছে রুনা, রহিম, করিম, আবার মিনা একই টাইপ। তো রহিম ইস টু করিম যদি আমরা খেয়াল করি, তাদের ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি আছে, সো আমরা বলতে পারি 1:1। ফাইন। এরপর কি আছে, রুনা হ্যাজ হাফ অফ মানি দ্যাট রহিম হ্যাজ। তাহলে আমরা রহিমের সাথে যদি রুনার সম্পর্কটা খেয়াল করি, যে রহিম ইস টু আলহামদুলিল্লাহ রুনা, তাহলে রুনার হাফ অ্যামাউন্ট মানি আছে, তাহলে রহিমের যদি 2 থাকে, রুনার আছে কত, 1। ফাইন। এরপরে বলা আছে মিনা হ্যাজ হাফ অফ মানি দ্যাট রুনা হ্যাজ। তাহলে রুনার সাথে যদি মিনার সম্পর্কটা খেয়াল করি, রুনার সাথে যদি মিনার সম্পর্কটা খেয়াল করি, যে রুনার যতটুকু টাকা থাকবে তার হাফ অংশ থাকবে কি মিনার। তাহলে এখান থেকে বলতে পারি রুনার যদি 2 ইউনিট টাকা থাকে, মিনার থাকবে 1 ইউনিট। তো এই অংশটা যদি আমরা ব্যালেন্সিং করি, আমরা আশা করি ব্যালেন্সিং খুব ভালো করে পারি। রহিম ইস টু রুনা ইস টু মিনা। আলটিমেটলি ব্যালেন্সিং করলে 2 করলে কত, 4। এদিকে এদিকে গুণ করলে 4:2, আর এদিকে গুণ করলে কত, 1 আর কি। তো যেহেতু এখানে করিমের বিষয়টাও আছে এবং করিমের যে মানটা সেটা রহিমের সমান, অর্থাৎ করিমের সাথে রহিমের সম্পর্ক 1:1 ছিল, অর্থাৎ সম পরিমাণ টাকা ছিল, তাহলে এই জায়গা থেকে আমরা করিমও বসাতে পারি, কারণ করিমের জায়গায় রহিম, রহিমের জায়গায় করিম বসালে কোনো সমস্যা নাই, একই পরিমাণ থাকবে, তুলনাটা একই থাকে। তো এখানে আলটিমেটলি আমরা আরেকটা 4 বসিয়ে দিই, কারণ টোটাল টাকা, টাকা তো 4 জনের রাখি, তাই না? তো এই যে টোটাল টাকা আমরা খেয়াল করি, 4 4 8 10 কত, 11, অর্থাৎ টোটাল মোট তাদের 11 ইউনিট টাকা আছে। এখন খেয়াল করেন, আমাদের বাসায় যেটা টোটাল 11 ইউনিট টাকা, প্রশ্নের বাসায় সেটা কত? এই যে তাদের যে টাকা আছে, তাদের যে টাকা আছে তারপর যদি আপনি 1 টাকা যোগ করতেন, তাহলে সেটা কি হতো, 100 টাকা হতো। তাহলে তাদের যে টাকা আছে ডেফিনেটলি তাদের 99 টাকা ছিল। 1 টাকা যোগ করলে না আপনি 100 টাকা পাবেন, বাট আপনি তো 1 টাকা যোগ করেননি। তো এই যে 11 ইউনিট, সেটা আলটিমেটলি 99 টাকাকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ আমাদের বাসায় যেটা 11 ইউনিট, প্রশ্নের বাসায় সেটা 99 টাকা। কি চেয়েছে, দে হ্যাভ আস্কড ইউ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ রহিম। সো রহিম ইজ ইকুইভ্যালেন্ট টু 4 ইউনিট। এটা রহিম বলুক বা করিম বলুক, হোয়াট এভার ইট ইজ, দ্য অ্যামাউন্ট উইল বি সেম। তো 11 99 হয়ে গেছে, মানে 9 টাইমস এর ভ্যালু দিয়েছে, তাহলে 4 ও 9 টাইমস এর ভ্যালু দিয়ে 36 টাকা আসবে। তাহলে এই যে 36 টাকা, দিস ইজ দ্য অ্যামাউন্ট গোস টু রহিম। এটা আমাদের একটা কনসেপ্ট হতে পারে। ওকে, তো আমরা এটা ইকুয়েশন স্টাইলে করতে পারবো। কিভাবে করা যায় একটু দ্রুত দেখিয়ে শেষ করে দেবো আজকে। আজকে ক্লাস 1 এখানেই এতটুকু থাকবে। আপনারা যদি আগ্রহ দেখান তাহলে আমরা ক্লাস 2 শুরু করবো। আর 14 তারিখে দেখবেন বিসিআইসি এর পরীক্ষা আছে, কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বাংলাদেশ। হ্যাঁ, তো ওইটার যদি আমরা টপিক বেস ক্লাস অ্যারেঞ্জ করতে চাই, আপনারা একটু জানিয়েন যে ওটার টপিক বেস ক্লাস অ্যারেঞ্জ করবো কিনা। আপনারা বললে তখন একটা দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো খেয়াল করি রহিম অ্যান্ড করিমের ধরলাম X টাকা, যে বোথ রহিম, যেহেতু রিটেন কোশ্চেন লিখে দিবেন যে লেট রহিম অ্যান্ড করিম হ্যাজ X টাকা, এটা আমরা ধরে নিলাম। যদি তাই হয়, রুনার সাথে সম্পর্কটা কেমন, রুনার টাকা থাকবে করিমের অর্ধেক, দ্যাট মিনস কি X/2। আর মিনার টাকা কি থাকবে, রুনার অর্ধেক, অর্থাৎ X/2 কে আরো 1/2 করলে দ্যাট ইজ X/4 টাকা। তো এই যে 4 জনের টাকা পেলাম, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এই 4 জনের টাকা অর্থাৎ করিম প্লাস রহিম প্লাস রুনা প্লাস আমাদের মিনা, এই 4 জনের টাকা যোগ করলে কি হবে, সরি, এই 4 জনের টাকার সাথে যদি আমরা 1 টাকা যোগ করতে পারতাম, দেন উইল গেট 100 টাকা। নাও ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স। তো এটা আপনারা করেন বা আমি করে দিচ্ছি। 4x+4x+2x+x, এবং একটা জিনিস খেয়াল করেন, দেখেন বিষয়টা কিন্তু ঠিকঠাক, যে রহিমের 4x পরিমাণ, করিমেরও কি 4x পরিমাণ, আর রুনার কি বলেন তো, 4x এর অর্ধেক 2x, মিনার কি তারও অর্ধেক আর কি। বুঝছি? তো ইজিক্যাল টু কত, 100 টাকা। তাহলে এখানে 11x, 100 - 1 হবে, এই যে এই ওয়ানটাই পাশে পাঠিয়ে দিব। তাহলে এখান থেকে দেখা যায় 11x/4 = 99 টাকা। তাহলে 11x = 99 গুণিত 4। আমরা রহিম করিমে কয় টাকা ধরছিলাম, X টাকা। সো আই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তাই দেখা যায় 11 এটার সাথে ক্যান্সেল আউট করে 9 × 99, তাহলে X = 36 টাকা, হুইচ ইজ দ্য ভ্যালু অফ রহিম। তো দেখা যায় রহিমের আলটিমেটলি আপনার। During the next tree plantation week, Das Bangla Bank is considering planting trees in one of its own rectangular piece of land, which is 90 feet long, 66 feet wide. This is suspended by boundary wall of 5 feet high. It has been decided that trees will be planted leaving 5 feet and free from the wall in all 4 sides.
It has been decided the distance from one tree to another in both row and column will be 4 feet. What is the maximum number of trees that can be planted in the land? এত বড় প্রশ্ন, আগে একটু পানি খেয়ে নিয়ে যারা মানে। আচ্ছা, মেইনলি প্রশ্ন বড় দেখলে সাধারণত আমরা ভয় পেয়ে যাই, সলিউশনটা কমপ্লেক্স চিন্তা ভাবি যে কমপ্লেক্স আর কি। তবে এটা আসলে কিছুই না। আপনাদেরকে যদি প্রশ্নটা এভাবে বাংলায় বলতাম যে একটা পুকুর আছে, তার মধ্যে 2 মিটার একটা পাড় আছে, একটা জমি আছে বা একটা গার্ডেন আছে, তার মধ্যে একটা রাস্তা আছে, ওই সেই কনসেপ্ট আর কি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খেয়াল করবেন। এটা সিটি ব্যাংকে আসছে, স্ট্যান্ডার্ড ব্যাংকে আসছে, ডিবিবিএলও আসছে। এটা এক এক সময় এক একজনের নাম দিয়ে করে। যখন স্ট্যান্ডার্ড ব্যাংক প্রশ্ন করছিল তখন বলেছিল যে স্ট্যান্ডার্ড ব্যাংক ট্রিপলেশন করতে চায়। যখন ডিবিবিএল আসছে তখন ঠিক ডিবিবিএল এর নাম দিছে। আর অন্য সময় মূলত মূল কোশ্চেন আসলে বলা হয় মিস্টার এক্স আসলে ট্রি প্ল্যান্টেশনে অংশ নিতে চায়। ঠিক আছে। এই প্রশ্ন যতদূর মনে পড়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকেও এসেছিল। এই প্রশ্ন আপনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকেরও একটা কোশ্চেন ছিল, খুবই 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 ফেমাস একটা কোশ্চেন। তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে ট্রি প্ল্যান্টেশন হবে, একটা রেক্টেঙ্গুলার পিস অফ ল্যান্ড আছে, একটা রেক্টেঙ্গুলার পিস অফ ল্যান্ড আছে, যার দৈর্ঘ্য আসলে 90 ফিট, প্রস্থ আসলে 66 ফিট। কিন্তু দিস ইজ সাসপেন্ডেড বাই বাউন্ডারি ওয়াল অফ 5 ফিট হাইট। কিন্তু আলটিমেটলি একটা বাউন্ডারি ওয়াল আছে যেটা 5 ফিট করে জায়গা খেয়ে নিয়েছে। এটা হচ্ছে কথা। ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট ট্রিজ উইল বি প্ল্যান্টেড লিভিং 5 ফিট অ্যান্ড ফ্রি ফ্রম দ্য ওয়াল ইন অল ফোর সাইডস। ওই যে বলা আছে আপনার হচ্ছে যে বাউন্ডারি যেটা আছে ওটার জন্য 5 ফিট বাদে আপনি চার দেয়ালে 5 ফিট বাদে মূলত ট্রি প্ল্যান্টেশনে ট্রি প্ল্যান্টেশন কমপ্লিট করবেন। এবং ইট ওয়াজ ডিসাইড দ্যাট দ্য ডিস্টেন্স ফ্রম ওয়ান ট্রি টু আনাদার রো অ্যান্ড কলাম উইল বি 4 ফিট। অর্থাৎ 4 ফিট দূরে মূলত রো এবং কলাম যাই বলুন না কেন, 4 ফিট দূরে দূরে প্রত্যেকটা গাছ আপনি লাগাবেন। তো এখানে কতটা ম্যাক্সিমাম নাম্বার অফ গাছ মূলত রোপণ করা যাবে সেটা এখান থেকে বের করতে হবে। একদমই সহজ কথা। আমরা জাস্ট ওই যে পুকুরের ক্ষেত্রফল, পাড়ের ক্ষেত্রফল ওভাবে যাব। তো আমরা যদি এখানে খেয়াল করি আমাদের ইফেক্টিভ লেন্থটা কত, এখানে ইফেক্টিভ লেন্থ বলতে গাছ লাগানোর জন্য আমরা কতটুকু লেন্থ ইউজ করতে পারবো। দেখেন আমাদের 90 ফিট ছিল, সেখানে 5 গুণিত দুই পাশ থেকে অর্থাৎ দৈর্ঘ্য বরাবর 10 ফিট বাদ দিয়ে দিব। অর্থাৎ এখানে আমাদের ইফেক্টিভ লেন্থ হচ্ছে 80 ফিট। ঠিক একইভাবে আমরা যদি ইফেক্টিভ ব্রেথটা দেখি তাহলে সেটা কত আসবে, সিম্পলি 66 মাইনাস দুই পাশ থেকে আমরা 5 দুগুণি 10 বাদ দিয়ে দিব। অর্থাৎ এই 56 ফিট আমাদের আমরা ইউজ করতে পারবো। এখন একটা জিনিস খেয়াল করেন যে দৈর্ঘ্যের দিকে এবং প্রস্থ দিকে কতগুলো গাছ লাগানো পসিবল এটা আমাদের দেখতে হবে, তাই না? It is decided that the distance between two adjacent trees in both rows and columns will be 4 ফিট। 4 ফিট দূরত্বে প্রত্যেকটা গাছ আপনি লাগাচ্ছেন। তাহলে আমরা যদি দৈর্ঘ্যের দিকে চিন্তা করি আমাদের হাতে আছে কত, 80 ফিট। 4 ফিট দূরে দূরে আমরা গাছ লাগাতে পারবো, তাহলে এত সংখ্যক গাছ লাগানো পসিবল? ঠিক আছে, না। প্লাস ওয়ান করতে হবে। কেন প্লাস ওয়ান করতে হবে? প্রথম কথা হচ্ছে এই যে 80/4 রেকর্ড তো হয় না, এই যে 80/4 যেটা আছে সেটা মূলত গ্যাপ কত দূরত্বে সেটা বের করা। অর্থাৎ 80/4 বলতে বোঝায় 4 ফিট দূরত্বে কয়টা গ্যাপ আছে, তার মানে আলটিমেটলি রিপ্রেজেন্ট করে কয়টা গাছ আপনি রোপণ করেছেন 4 ফিট দূরত্বে। তাহলে 20টা বোঝাচ্ছে এখানে, তাই না? কিন্তু প্লাস ওয়ান কেন করলাম, কারণ ওই যে প্রথম একটা গাছ আপনি লাগিয়েছিলেন, তারপরে 4 ফিট দূরত্ব সেটা হয়েছে। তাহলে এই যে 80 ফিট, সেখানে আমাদের 20টা গ্যাপ বা 20টা গাছ লাগানো পসিবল। আর প্রথম দিকে যে গাছটা থাকে সেটা আমাকে কাউন্ট করার জন্য ওয়ান দিয়েছে। তার মানে এখানে বলতে পারি যে উই অ্যাড ওয়ান বিকজ দ্য ফার্স্ট ট্রি ইজ প্লান্টেড অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট অ্যান্ড দেন এভরি 4 ফিট। এটার জন্য মূলত আমরা প্লাস ওয়ান করেছি। তাহলে আলটিমেটলি দেখা যায় দৈর্ঘ্যের দিকে 21টা গাছ লাগানো পসিবল। সিমিলারলি আমরা যদি প্রস্থ দিকে খেয়াল করি আমাদের হাতে ইফেক্টিভ প্রস্থ আছে মূলত 56 ফিট, এবং আমরা 4 ফিট দূরে দূরে একটা গাছ লাগাবো এবং প্রথম গাছটা অবশ্যই আমরা কাউন্টে আনবো। তাহলে 21 14 আর কত, 15টা গাছ মূলত আলটিমেটলি ব্রেথের দিকে বা প্রশস্ততার দিকে লাগানো সম্ভব। তাহলে যেহেতু রেক্টেঙ্গুলার ফিট কতগুলো লাগানো সম্ভব, দৈর্ঘ্যের দিকে 21টা, প্রস্থের দিকে কত, 15টা। সহজে কিভাবে ক্যালকুলেশন করব, 21 গুণ 15 মানে হচ্ছে, খেয়াল করেন 15কে 20 বার নিব, 15কে 20 বার নেন, তাহলে 15কে 20 বার নিলে কত বলতো, 150 300 আসবে। আরো একবার আমাদের এখান থেকে নিতে হবে, 15কে আর একবার নিলে 315 আসবে এই প্রশ্নের উত্তর। খেয়াল করছেন? 15কে 21 বার গুণ করবো, 20 বার নিলে 300, আর একবার নিলে 315। আরো 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 অনেক মেথড আছে গুণ দ্বারা এখানে স্প্লিট এন্ড মার্কস করা